আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে তোমরা অনেক স্টুডেন্ট আমি দেখেছি এরকম যে মেন বইয়ের ম্যাথগুলো পাচ্ছ, কিন্তু সৃজনশীল যখন দেখো তখন আর তুমি ঠিক চিনতে পারো না এটা কোন ম্যাথটা, ইভেন ওটাকে সাজায় গুছায় আনতে পারো না। এটা অনেক স্টুডেন্টের এই প্রবলেমটা। ইভেন যতজন আমার কোর্সে আছে বা আলাদাভাবে আমার সাথে কথা বলেছে যে ম্যাম আমি না ম্যাথগুলো ঠিকই পারি, মেন বইগুলো দিলে আমি করতে পারি, কিন্তু সৃজনশীলটা দেখলে আমি একটু ঘাবড়ে যাই। ইভেন তখন আমার মনে হয় আমি কিচ্ছু পারি না। এই ব্যাপারটা নিয়ে আজকে একদম টোটাল একটা আলোচনা করব। আমি অনেক চিন্তাভাবনা করে বিষয়গুলো বের করেছি কেন আসলে তোমরা পারো না। যেহেতু অনেক স্টুডেন্টের সাথে একটা ব্যাপার আছে যে টিচার হিসেবে জানি ওদের প্রবলেমগুলো আসলে কোথায় হয়। তবে এইখানে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা অনেকেই জানো ক্লাসভেল তোমাদের জন্য, অর্থাৎ এবার যারা 25 সালে পরীক্ষা দিবে এসএসসি, তাদের জন্য মোট 7টি বিষয়ের 3টি কোর্স শুরু করেছে। গণিত আর বাংলা দ্বিতীয় পত্র প্রথম কোর্স, দ্বিতীয় হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র। সায়েন্সের স্টুডেন্ট হলে তুমি বাউবি পাবে, আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে। ঠিক আছে, এই মোট 7টি বিষয়। তাছাড়া তুমি যদি আমাদের ফুল কোর্সে ভর্তি হও, অর্থাৎ 3,490 টাকার কোর্সে ভর্তি হও, তাহলে এই যে বইটি ম্যাজিক বই, এই বইটি তুমি সম্পূর্ণ ফ্রি পাবে। এই বইয়ে প্রায় 900 সৃজনশীল আছে গণিতের, 2500 এমসিকিউ আছে, প্রায় 1500 বাংলা এমসিকিউ আছে, আর 6 পৃষ্ঠার একটা শর্ট নোট আছে। তোমাকে আর বাংলা বই পড়তে হবে না। ইভেন এই বইটা পাওয়ার পরে গণিতের কোনো টেস্ট পেপার, কোনো সাপ্লিমেন্ট বা ইংলিশের জন্য বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো টেস্ট পেপার তোমাকে কিনতে হবে না। জাস্ট এই বইটাই এনাফ। ঠিক আছে, অর্থাৎ এই বইটা তোমাকে একদম এসএসসি পর্যন্ত তোমাকে সাপোর্ট দিবে। ইভেন টাইপ ভিত্তিক ম্যাথ খুব সুন্দর করে সাজানো আছে সব কিছু। বইটা দেখতেও কিন্তু সুন্দর, তাই না? চলো আমরা আসলে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আগে আলোচনা করি। আমি শুধু বলবো তুমি মিলিয়ে দেখবে তোমার সেম প্রবলেমগুলো আছে কিনা। যদি থাকে তাহলে খুব ভয়াবহ অবস্থা, কারণ এই প্রবলেমগুলোর কারণেই আসলে তুমি তোমার সৃজনশীলটা চিনতে পারো না। দেখো একদম প্রথমে যেটা, সারা বছর পাঠ্য বইয়ের অঙ্ক করে যাচ্ছ, তাহলে কি আসলে তুমি নিজেকে প্রশ্ন করো তো। আমি ধরো যে আমার ভিডিও দেখছো তাকেই আমি বলছি, তুমি একটু নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি এই পর্যন্ত এতদিনে কয়টা সৃজনশীল করেছো মেন বইয়ের বাহিরে? কয়টা সৃজনশীল তুমি নিজে থেকে প্র্যাকটিস করেছো? অর্থাৎ তুমি নিজেই শুধু মেন বইয়ের ম্যাথগুলো করে যাচ্ছ, তাহলে তো তুমি মেন বইয়েরটাই পারবে। সৃজনশীল তো কি তুমি করেছো? কয়টা করেছো? কিভাবে করেছো? তাহলে তুমি সেটা কিভাবে পারবে? দ্বিতীয় যেটা, বেসিক একদমই ক্লিয়ার না, অর্থাৎ তুমি বেসিকে প্রচণ্ড দুর্বল। দেখো তোমরা যখন কোনো একটা বিষয় বা কোনো একটা ম্যাথ যখন নাও, ওই অধ্যায়টার অনুশীলনীতে তুমি সরাসরি চলে যাও, কিন্তু এই অধ্যায়ে অনেক কথা আছে, অনেক বেসিক কিছু বিষয় আছে যেগুলো তোমার জানা প্রয়োজনীয়। সব কিছুরই না একটা পূর্ব প্রস্তুতি আছে। ঠিক তেমনি ম্যাথ করার আগে ওই অধ্যায়টার কিছু প্রস্তুতি আছে, পূর্ব প্রস্তুতি, যেগুলোকে বলা হচ্ছে বেসিক। এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার না করার কারণে সরাসরি ম্যাথে চলে যাচ্ছে, ম্যাথ করাচ্ছে টিচার, তুমিও করছো, তুমিও জানো না। টিচার হয়তো একটা লসাগু ছোট্ট তুমি পারো না, কিন্তু টিচার সেটা এক্সপ্লেন করলেন না। এখানে হয়তো এমন একটা টপিক আছে যে লাগতো, যে সূত্রটা অথবা যে বিষয়টা আগে থাকে তোমাকে একটু বলে রাখলে তুমি মানসিকভাবে একটা প্রিপারেশন আছে যে হ্যাঁ ঠিক আছে ওটা তো টিচার বলেছিল, ওকে। এই বিষয়টাই সবচেয়ে বড় একটা প্রবলেম, বেসিকটা একদমই ক্লিয়ার না। তো বেসিক যখন ক্লিয়ার না, তার মানে তোমার তো গিয়ে একটা প্রবলেম হবেই, কারণ তুমি তো চিনতে পারছো না ম্যাথটাকে। বেসিক হইলে যে ঠিক আছে ওইভাবে এভাবে আসছে। তৃতীয় যেটা, বিভাগ সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মিলিয়ে দেখো, আমি এখন বলছি অনেক স্টুডেন্ট বিভাগটা জানে না যে কোন অধ্যায়টা কোন বিভাগে পড়েছে। অর্থাৎ তুমি না জেনেই শুধু বিভাগটাই করে যাচ্ছ। বীজগণিত সারা বছর, বীজগণিতে 8টি অধ্যায় আছে, 8টি অধ্যায়ের মোট 23টি অনুশীলনী আছে। 23টি অনুশীলনী করলে তো একটা বই মনে হয় যে শেষ, মনে হয় হিউজ ম্যাথ করছো, কিন্তু আসলে তুমি মাত্র 20 মার্কসের জন্য প্রিপারেশন নিয়েছো, যার জন্য তুমি যেইটুকু করেছো সারা বছর বীজগণিত করছো, বাকিগুলো করো নেই। সৃজনশীল তো ধরোই নেই। এটা আরেকটা প্রধান বাধা, কারণ তুমি একটা বিভাগ নিয়ে টার্গেট করেছো, বাকি 2টা বিভাগ থেকে তো তুমি প্রশ্ন মানে ওই অধ্যায়গুলিই করো নেই। সৃজনশীল তো অনেক দূরের বিষয়। ঠিক আছে, এরপরে যেটা করো না, প্র্যাকটিস করো না। দেখো যদিও তুমি ম্যাথ করো, মেন বইয়ের ম্যাথগুলো করো, সৃজনশীল ওই যে করা হচ্ছে না, বিভাগ সম্পর্কে তো একটা ধারণাই নেই তোমার, তার উপর হচ্ছে বেসিক ক্লিয়ার না, তারপর মেন বইয়ের ম্যাথগুলো করতেছো, এছাড়া প্র্যাকটিস করো না। ওই পরীক্ষার আগে মুহূর্তে একটু একটু প্র্যাকটিস করতেছো, অথচ ম্যাথ হচ্ছে আমার একটা বিষয়, ম্যাথ আর ইংলিশ গ্রামার আর যেটা বলি এটা সারা বছর চর্চায় রাখতে হবে। ঠিক আছে, আমি যে একজন টিচার, আমি যদি চর্চায় না রাখি আমিও ভুলে যাব, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সবচেয়ে বড় দেখো আমি রেড মার্ক দিয়ে রেখেছি গাইড দেখে অঙ্ক করা। তোমরা যখন অঙ্ক করতে বসো, একে তো করো না প্র্যাকটিস, তারপরেও যদি করতে বসো, সামনে আলহামদুলিল্লাহ একটা গাইড নিয়ে বসতেছো, অর্থাৎ গাইডটাতে প্রশ্ন, নিচে উত্তর। তোমার না চাই তো তুমি মানে তোমার অবচেতন চোখ, অবচেতন মন শুরুতেই
মানে কিভাবে শুরু হয়েছে ওই গেট আপটা একটু দেখখানে, মানে প্রশ্নের গঠনটা দেখো। তোমাকে যদি কোনো প্রশ্ন থাকে যে আমি তোমাকে কোনো উত্তর দিলাম না, তার মানে তোমার ব্রেন তখন চিন্তা করবে। আর নিচে তো উত্তরটা তোমার ব্রেন চিন্তা করে না, সরাসরি কি আছে এক নজর দেখলেই বোঝা যায় ব্রেন, ও আচ্ছা এটা এভাবে করতে হবে। তার মানে তুমি গাইড দেখে অঙ্ক করতে অভ্যস্ত, গাইড না দেখা করো না। এই জন্য প্রশ্ন যখন দেখো পরীক্ষার হলে তখন তার উত্তর থাকে না, তখন তুমি ঘাবড়ে যাও। বিষয়টাকে বুঝতে পেরেছো? তুমি জাস্ট মিলাইবা আমি কি বলি, তোমার সাথে এই ঘটনাগুলি হচ্ছে কি না। তারপরে যেটা করো, প্রশ্ন বোঝার চেষ্টা না করে উত্তরের দিকে বেশি ফোকাস করো তোমরা। এটা আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, প্রশ্ন গোল্লায় যাক আমার উত্তর, কিন্তু পরীক্ষায় থাকে বাবা প্রশ্নটা, উত্তরটা থাকে না। যেটা কারণে প্রশ্নটাতেই 90% প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, কারণ প্রশ্ন বুঝলে তুমি উত্তর লিখতে পারতা। এখন উত্তর পারো কিন্তু প্রশ্ন কোনটা আসছে দেখে চিনো না, পারার পরও তো দিতে পারলা না, তাহলে কি লাভ হইলো বলো? বুঝতে পেরেছো মানে প্রবলেম কোথায়? দেখো প্রশ্নকে আমরা প্রায়োরিটি গুরুত্বই দিচ্ছি না, অথচ এটাই কিন্তু মেইন। আরেকটা যেটা উপপাদ্য ডিরেক্ট মুখস্থ করো, উপপাদ্য কিন্তু ফিল করার বিষয়। তুমি উপপাদ্য মুখস্থ করো, এবিসি দিয়ে করছো, পরীক্ষার হলে পিকিউ আর দিয়ে আসছে, আর চিনতেই পারো নি। সৃজনশীল চিনবা কোত্থেকে? তুমি তো করছো এবিসি দিয়া, আসছে এলএমএন দিয়ে। প্রশ্ন বুঝোও নাই, ফিলও করো নাই, মুখস্থ করছো একদম ঠাটা, পরে গিয়ে আর চিনুই না এটা কোনটা আসছে, কারণ তুমি তো এটার গভীরে ঢুকো নাই, তুমি তো এটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো নাই। দ্বিতীয় কথা প্র্যাকটিস করো নাই, তৃতীয় কথা গাইড দেখা করছো। এত প্রবলেম নিয়ে প্রশ্ন চিনবা কেমনে তুমি? না চেনাটাই স্বাভাবিক, ঠিক আছে? তারপরে এমসিকিউ পরীক্ষার আগের দিন করো, দেখো মিলিয়ে। অফকোর্স তুমি সেটা করো, পরীক্ষার আগের দিনই তুমি এমসিকিউটা করতে বসতে। এমসিকিউ অনেক দিনের প্র্যাকটিসের বিষয়। নর্মাল সৃজনশীল বা মেন বইয়ের ম্যাথগুলোর থেকেও আমি মনে করি এমসিকিউ কঠিন, কারণ আমাদের জন্য একটা পেজ দেওয়া হয় অঙ্ক করার জন্য, এমসিকিউর জন্য কোনো পেজ নেই। এমসিকিউ ব্রেনে ব্রেনে খুব শর্টকাট, অনেক বড় একটা ম্যাথ খুব শর্টকাট সময়ের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডে করা লাগে। সো তুমি যখন এটা অনেক দিন ধরে করছো না, ইভেন ম্যাথ সম্পর্কে খুব গভীর ধারণা না থাকলে তুমি মনে মনে যোগ বিয়োগ মনে মনে আড়াআড়ি করে করতে পারবা না। তার মানে এমসিকিউটা সিকিউর চেয়েও আরও বেশি ইম্পর্টেন্ট, ইভেন বেশি কঠিন আমি মনে করি, ঠিক আছে? এভাবে বেসিক তো মাস্ট বি ক্লিয়ার লাগবে, তারপরে গিয়ে তুমি একটা মেন অঙ্ক যখন পারবা তখন গিয়ে তুমি এমসিকিউ পারবা। তো এটা তো করো না, শুধু পরীক্ষার আগের দিন করো। মিলাই দেখো, স্কুলেও করো না, বাসায় টিচারের কাছেও করো না, পরীক্ষার আগের দিনই তখন তোমার মাথা ঘুরায় যে হ্যাঁ হ্যাঁ আমি তো এমসিকিউ করি নাই, কিন্তু এটা প্রতিদিন চর্চার বিষয় ছিল যেটা তুমি স্কিপ করে গেছো। তারপরে যেটা করো, টাইপ ভিত্তিক ম্যাথ করো না। যেমন আমি যদি বলি তুমি একটা ম্যাথ করেছো, ধরো উপপাদ্য 20-এর কথা আমি বলছি বা উপপাদ্য 18-র কথা বলছি, এটা কোন কোন বোর্ডে কতবার আসছে চলো খুঁজে বের করি। এই যে টাইপ, এই টাইপের এইগুলো আছে, এইভাবে করে খুঁজে যদি তুমি করো খুব দ্রুততম সময়ের মধ্যে করতে পারবা। অথচ তুমি কি করো, এখন করলে একটা অঙ্ক, পরে গিয়ে করলে আরেকটা, তারপরে গিয়ে করলে আরেকটা, হিজি বিজি একদম লেগে গেল। তার মানে কি, তোমাকে খুঁজে খুঁজে টাইপ, মানে এই টাইপের মধ্যে আর কোনটা এইরকম আর কোনটা একই রকম আর কোনটা আছে ওগুলো খুঁজে বের করতে হবে। একদম শেষে যেটা আছে, বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো না, অর্থাৎ নিজে নিজে প্রশ্নগুলো যে এই প্রশ্নটা কোথায় কোথায় আছে খুঁজে বের করি। প্রশ্ন আনসার করার চেয়ে বেশি জরুরি হচ্ছে প্রশ্ন খুঁজে বের করা। অ্যানালাইসিস করা মানে খুঁজে বের করতে হবে প্রশ্নগুলো, যে হ্যাঁ দেখি এটা কোথায় আছে নিজে নিজে। এইটা মারাত্মক কাজ দেয়, আমি আমার কোর্সে স্টুডেন্টদেরকে এটা বলি যে তুমি প্রশ্ন খুঁজে বের করো, এটার সাথে কোনটার মিল আছে চলো দেখি। তুমি যদি চিনতে পারো পরীক্ষার হলেও পারবা, যেভাবেই আসুক প্রশ্ন, হয়তো একবার এবিসি দিয়ে, একবার পিকিউআর দিয়ে, একবার XYZ দিয়ে, একবার এলএমএন দিয়ে তুমি খোঁজো, দেখবা তোমার ব্রেন সবভাবে প্রস্তুত আছে। এত কিছু বললাম, এরপরেও এগুলো যদিও না থাকে তবুও চলে। সবচেয়ে বেশি প্রবলেম হয় তোমাদের যেই দুইটা জিনিস, প্রথমত লজ্জা, দ্বিতীয় কথা তুমি পারবে না। যখন কেউ তোমাকে শুধু এই কথাটা বলে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, বাদ দাও, ওই পারে না, ক্লাসের ফার্স্ট বয় পারে না, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। তুমি জ্যামিতি করবা, লাইফে করছো কখনো জ্যামিতি তুমি? মানে এইভাবে যখন কেউ তোমাকে টিটকারি দেয়, এইভাবে যখন কেউ তোমাকে ইনসাল্ট করে, এটা না সত্যি নেওয়া যায় না। ইভেন তোমার যতটুকু কনফিডেন্স ছিল, তুমি যতটুকু মনে মনে স্বপ্ন দেখেছিলে, হয়তো সাহস করে বলতে পারো নাই, কিন্তু ভেতরে সুপ্ত অবস্থায় লুকায়িত ছিল, সেটাও দপ করে ওই মশালটাও নিভে গেছে। অর্থাৎ তোমার জীবনে আর কোথাও কোনো আলো নাই, শুধুই অন্ধকার। কারণ তুমি তো পারবে না, তোমাকে তোমার টিচার বলেছেন, তোমার বাবা মা বলেছেন, তোমার প্রাইভেট টিউটর বলেছেন, স্কুলের টিচার বলেছেন, কোচিংয়ের টিচার বলেছেন, ফ্রেন্ডরাও বলছে তুই পারবি, আমরাই পারি না, এগুলো তুই পারবি কোত্থেকে? তার মানে এই জিনিসটা কি পরিমাণ মারাত্মক একটা স্টুডেন্টের জন্য, আমি আমি এটাতে সাপোর্ট করি না। আমি বলি বাবা তুমি পারবে, তোমাকে দিয়ে হবে। ওরা যদি পারে তুমি কেন পারবে না? ট্রাই করো, চলো আমি তোমার সাথে আছি। এই যে একটা বিষয়, একটা স্টুডেন্ট কি পরিমাণ যে মোটিভেটেড হয় এটাতে, মানে আমি মনে হয় আমার চেয়ে ভালো এটা কেউ জানে কিনা আমি জানি না। আমি হিউজ দেখেছি আমার স্টুডেন্ট যারা কিনা সত্যিকার অর্থে অনেক দুর্বল ছিল, কিন্তু শুধু এই যে পারবে, তোমাকে দিয়ে সম্ভব, তুমিও পারবে, কেন পারবে না, চলো আমরা ট্রাই করি, না পারলে তো আমি আছি তোমার সাথে। এই যে সাপোর্ট,
এটা মারাত্মক কাজে দেয়। আরেকটা বিষয়, ক্লাসে যখন কোনো কিছু বোঝো না টিচারকে যখন বলবে, লজ্জা তোমার মধ্যে প্রচণ্ড রকমের, তুমি প্রচণ্ড সাই ফিল করো। কেন? কারণ হচ্ছে যদি টিচারকে জিজ্ঞেস করি, সবাই যদি হাসে, টিচার যদি ধমক দেয়, টিচার যদি বলে এই সিম্পল লসাগুটা তুমি পারো না, এই সিম্পল যোগটা তুমি পারতেছো না, এটা একটা কথা হইল, তখন তোমার বন্ধুরা সবাই মিলে হেসে উঠবে, আর তখন তুমি লজ্জায় একদম কুঁকড়ে যাও। সো আমি তোমাকে বলবো, এই যে এতগুলো বিষয় বললাম, এত কিছুর পরে তুমি সত্যিকার অর্থে সৃজনশীল তুমি চিনবে কিভাবে আমাকে বলো? চেনার কথা। যদি তুমি দেখো এই প্রতিটা প্রবলেম তোমার মধ্যে আছে, তাহলে তুমি কি সৃজনশীল চেনার কথা? এই প্রবলেমগুলো কাটিয়ে উঠতে হবে তোমাকে। আমাদের কোর্সে আমি কিভাবে করাই আমি একটু তোমাকে এক্সপ্লেইন করি। আমি একদম প্রথমে যেই অধ্যায়টা, যেদিন ধরো আজকে আমি ক্লাস শুরু করছি, আজকে আমি প্রথমেই একটা বেসিক ক্লিয়ার করব, একদম ক্লিয়ার। প্রথমেই এই অধ্যায়ের জন্য কি কি লাগবে, ধরো আমরা যে কোনো কিছু করার জন্য, ধরো তুমি কালকে তুমি বেড়াতে যাবে কোথাও, নিশ্চয়ই তোমার একটা পূর্ব প্রস্তুতি আছে। তুমি কি কি নিবে, তোমার ড্রেসগুলো এক জায়গায় গোছাবে, ওখানে কি নেওয়ার প্রয়োজন হতে পারে ওগুলো একটু কাছে রাখবে, জুতাটা একটু পাশে রাখবে, কোন ড্রেসটা পরবে একটু বের করে রাখবে, হয়তো ড্রেসটা একটু ইস্ত্রি করে রাখলা। এই যে প্রস্তুতি, এটাই হচ্ছে বেসিক। ওই অধ্যায়ের কি কি আছে, কোন বিষয়গুলির সাথে একটু পরিচিত হওয়া, ঠিক আছে? এইটা জাস্ট গেল। এরপরে আমরা কি করি, সরাসরি বেসিকের পরে আমি এমসিকিউতে চলে যাই। সো এমসিকিউ আমরা প্রচুর প্র্যাকটিস করাই, 2500 এমসিকিউ এই বইটা থেকে আমরা করাচ্ছি। ইভেন বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, তারপরের দিনই এমসিকিউ করতে বলি। মনে করো বেসিক করার ফলে ধরো 200 যদি এমসিকিউ থাকে, এর মধ্যে 50টা বা 70টা বা 100টা এমসিকিউ আমার স্টুডেন্টরা পারে, অনেকই বেসিকের পরেই তারা নিজেরা করতে পারে। এর পরের দিন আমি রেকর্ড ক্লাস দিই এমসিকিউগুলোর, যত এমসিকিউ আছে আমি নিজে বেসিক সহ একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই, যেটা কেন হইলো, ব্যাখ্যা কী কারণে হইলো, গেল এমসিকিউ। এরপরে আমাদের যেটা করতে হবে, মেন বইয়ের পাঠ্য বইয়ের ম্যাথে আমরা চলে যাই। পাঠ্য বইয়ের ম্যাথটা একসাথে এমন না যে আমি সব করে, পাঠ্য বইয়ের 2টা ম্যাথ করাইলাম। ধরো আমি নবম অধ্যায়ের তোমাকে বললাম যে 20 আর 21 অঙ্কটা করাইলাম নবম অধ্যায়ের, বা 9, 10, 11 3টা উদাহরণ করাইলাম 9.1-এর। এই 3টা অঙ্কই এনাফ একদিনে। কেন? কারণ এই 3টা অঙ্ক আমি দেখবো। এবার আমি করার পরে আমার এই বইয়ে 900 সৃজনশীল আছে। 900 সৃজনশীলের মধ্যে 120টার মতো আমার গণিত নবম অধ্যায়ে আছে। এই 120টার মধ্যে 9 কতবার এসেছে, 10 কতবার এসেছে, 11 এটা কোন কোন জায়গায় কতবার এসেছে, চলো খুঁজে বের করো। আগে তুমি খুঁজে বের করবেন, আটকে গেলে আমাকে বলবে পরে। তার মানে এই বইটা থেকে খুঁজে বের করতে তোমাকে দিচ্ছি। আমি সবার শেষে, অধ্যায় শেষে আমি টাইপগুলো খুঁজে দিই, কিন্তু প্রথমে আমি স্টুডেন্টদেরকে বলি কাজ করার জন্য। তখন তুমি যখন করবে, তখন প্রশ্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে। ইভেন এই প্রশ্নটা কতভাবে আসতে পারে তুমি কিন্তু চিনে গেলা। এই যে দেখো আস্তে আস্তে যাচ্ছে, 3টা করলাম, এই 3টা একই সাথে সৃজনশীল তুমি করে ফেললা। এই 3টা কম করে হলে এক একটা যদি 10 বার করে আসে, তাহলে 3টা 30টা সৃজনশীল। 30টা সৃজনশীলের কোনো না কোনোটার খ, আবার কোনো না কোনোটার গ, অর্থাৎ হাফ হাফ সৃজনশীল হয়ে যাচ্ছে। পরে যখন আবার বাকি 2টা করবা, বাকি 3টা করবা, ওগুলো আবার যখন সৃজনশীলে গিয়ে খুঁজে খুঁজে বের করবা, তাহলে এটার হয়তো খ হয়েছে, এবার হয়তো গ হয়ে গেল, এবার গ হয়েছে, এবার হয়তো খ হয়ে গেল। এইভাবে করে করে একই সাথে মেন বইয়ের ম্যাথগুলো শেষ হয়ে যায়, একই সাথে সৃজনশীলটাও শেষ হয়ে যায়। এটাই হচ্ছে, তার মানে তুমি যে সৃজনশীল আমরা অনেক প্র্যাকটিস করলাম। ইভেন সর্বোচ্চ দেখা যায় একই অঙ্ক অনেকবার রিপিট হলে কিন্তু তুমি প্রশ্ন চিনে গেলা। তার মানে আমরা সর্বোচ্চ একদিন সময় দিই, একদিন নিজে দেখার পরে পরের দিন আমি বাকি যে প্রবলেমগুলো থাকে সলভ করে দিই। তার মানে 2 দিনে প্রায় 150 থেকে 200 থাক, 150 থাক, 120 থাক, যে করে থাকে টোটাল সৃজনশীল কমপ্লিট। এরপরে কগুলো আলাদা আবার একটা ক্লাস দিই। সো তুমি কেন পারবে না যদি এভাবে করানো হয়? পারার কথা, ঠিক আছে? তুমি চিন্তা করে দেখো এভাবে কখনো করেছো? এরপরে আমরা তো হিউজ প্র্যাকটিস করি। এই যে বইটার মধ্যে 900 সৃজনশীল আছে, 900 সৃজনশীল প্র্যাকটিস করাটা মানে তুমি কি কল্পনা করতে পারো কি পরিমাণ এটার মধ্যে আমরা এফোর্ট দিচ্ছি? আমরা এরপরে আমি আমার প্রতিটা ক্লাসে প্রত্যেকটা জায়গায় আমি বিভাগ সম্পর্কে স্টুডেন্টের ধারণা দিই। আগে আমি মার্কস কালেক্ট করি বিভাগ, আমি অধ্যায় ধরে করাই না, আমি বিভাগ টার্গেট করে করাই। যেমন প্রথমে জ্যামিতি বিভাগ, এখান থেকে 20 মার্কস সৃজনশীল, 6 থেকে 7টা এমসিকিউ, 100% তুমি কমন পাবা, শেষ। ত্রিকোণমিতি পরিমিতি গ বিভাগ ধরলাম, শেষ। ঘ বিভাগ ধরলাম, শেষ। এরপরে ক বিভাগ, অর্থাৎ আমি বিভাগ প্লাস মার্কস কালেক্ট করি, এইভাবে করে আমি করাচ্ছি। এরপরে আমার কোর্সে যারা আসে গাইড তাদের জন্য হারাম, জাস্ট হারাম। আমার এই বইটার একটা মজার বিষয় কি জানো, এই বইটা তোমাকে স্বাবলম্বী করার জন্য যথেষ্ট। আমার এই বইয়ে কোনো উত্তর নেই, উত্তর আছে আমার কোর্সে, আমার ক্লাসে, উত্তর আছে আমার কাছে। যে কোনো প্রবলেম ফেস করলে ক্লাসেই 90% প্রবলেম সলভ হয়ে যায়, 99%। যদি 1% প্রবলেম থাকে, আলাদা করে তুমি আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবা। আমাদের যেই নম্বর আছে ভর্তির, ওটা না, আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই নম্বরটা দেওয়া হয় স্টুডেন্টদেরকে যারা ভর্তি হয় তাদেরকে। সো ওই নম্বরে আমাকে পার্সোনালি নক করতে পারে। 2-1টা না চিনলে প্রশ্ন, হ্যাঁ এটা তো এই প্রশ্নটা দেখো, এইটা
অথবা কোনো একটা ক্লাস খুঁজে পাচ্ছে না, ম্যাম আমি তো এটা পাচ্ছি না, একটু হেল্প করা, সবসময় তোমার সাথে একটা কানেক্ট থাকা, এটা খুব কাজে দেয় স্টুডেন্টদেরকে। তারপরে গেল এটা তো আমরা প্র্যাকটিস সব করছি, সবচেয়ে বেশি ফোকাস করি আমি প্রশ্ন বোঝানোর ক্ষেত্রে। উত্তর তুমি পারবা, উত্তর তো আমি করাবো। আমি একটা প্রশ্নকে এমন আমার 10টা ডেমো দিই, এরকম 10টা জিনিস দেখায়া যে হ্যাঁ এই এটা এইভাবে আসতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, দেখো এবার তুমি চিনো কিনা। দেখা যায় স্টুডেন্টদের নামের বর্ণ মানে নাম দিয়ে দিয়ে আমি মানে ত্রিভুজের করে নামকরণ করি, তারপরে বলি এটা করো সমাধান। প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক থাকে, প্রতিদিন আমরা যে ক্লাস করাই ওই রকম নিজে মেন বইয়ের বাহিরেও, গাইডের বাহিরেও বা সৃজনশীলের বাহিরেও আমি নিজে বানাই দিই নিজের মতো করে, ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে, মজার, যে ওরা আনন্দের সাথে শিখুক বিষয়টা। এইটা টাইপ ভিত্তিক ম্যাথ একদম ক্লাস শেষে আমি খুঁজে দিই যে ওরা তো করলো, ভুল ত্রুটি হইলে আমার সাথে মিলাবে, এবার আমি টাইপগুলো খুঁজে দিচ্ছি। বোর্ড প্রশ্নতে অ্যানালাইসিস হিউজ করি তো টাইপগুলো খোঁজা হচ্ছে। সবচেয়ে বড় যে ব্যাপার লজ্জা, অনলাইনে কোনো লজ্জা নেই, কারণ অনলাইনে একটা ক্লাস তুমি 20 বার দেখতে পারবা, 30 বার দেখতে পারবা, জিজ্ঞেস করলে কেউ তোমাকে ধমক দিবে না। কোনো এখানে চোখাচোখি হওয়ার ব্যাপার নাই, কোনো দেখার ব্যাপার নাই, না বুঝলে একটা কমেন্ট করলেই হয়। হ্যাঁ, আর এমন হয়তো তুমি লজ্জা ফিল করো, তুমি হয়তো জিজ্ঞেস করো না, আরও 100 জন ক্লাস করছে, 200 জন ক্লাস করছে, কেউ না কেউ তোমার প্রশ্নটা ঠিকই করে দিচ্ছে, ওইখান থেকে উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ। সবচেয়ে বড় কথা ক্লাসভেলের, আমি এইটুকু বিশ্বাস করে নেবেন, আমি এটা বলি, তুমি পারবে, তোমাকে দিয়ে হবে, চলো আমি তোমার পাশে আছি, তুমি ট্রাই করো, আটকে গেলে আমি তো আছি। এই যে একটা কথা একটা স্টুডেন্টকে অনেক দূর নিয়ে যেতে পারে। সব কিছু মিলে এই বিষয়গুলোকে ওভারকাম করতে হবে আমি যেভাবে বললাম। তবে হ্যাঁ, তারপরেও যদি তুমি এইগুলো একটাও যোগ্যতা না থাকে, একটাও না পারো, তবুও তুমি পারবে। আমি বললাম এখনও সময় আছে। তোমরা অনেকে ভাবো ম্যাডাম 6 মাস তো চলে গেছে, এতদিন, আর তো মাত্র 6 মাস আছে। হ্যাঁ, এখনও যে 6 মাস আছে, 1 মাস তো নাই, 6 মাস আছে, ঢের সময় আছে, তুমি চাইলে শুরু করতে পারো। সবচেয়ে বড় কথা কি জানো, এত কিছু নাই, ধরো কিচ্ছু নাই তোমার লাইফে, তুমি এগুলো কিচ্ছু করো না এতদিনে, এখনও তোমার পক্ষে সম্ভব যদি এই জায়গাটা তুমি সঠিকভাবে এখনও চুজ করতে পারো। শিক্ষক, কার কথা তুমি বোঝো, কে তোমাকে বুঝাইলে তোমার ভাল লাগে, কার ক্লাস তোমার করতে আনন্দ লাগে, এই বিষয়টা জাস্ট একটু ইমাজিন করো। একজন টিচার তোমাকে চাইলে অনেক কিছু করতে পারেন, তোমার রেজাল্ট ভালো, তোমাকে স্বপ্ন দেখানো, তোমাকে অনেক কিছু করাইতে পারেন। আবার একজন টিচার চাইলে তোমার লাইফটা ধ্বংস করে দিতে পারেন। সো তুমি তোমার লাইফের জন্য একজন যোগ্য টিচার খুঁজে বের করবা। এই জন্য তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা অনলাইনে যদি হয় অনলাইনে, বা অফলাইনে, যার কথা তুমি বোঝো, যার মনে হয় যে হ্যাঁ উনি বুঝাইলে আমার ভাল লাগে, উনি যা পড়ে আমার ভাল লাগে। জাস্ট এই বিষয়টা তোমাকে একটু খেয়াল করতে হবে বাবা, লাইফে এই জায়গায় নো কম্প্রোমাইজ। আরেকটা কথা বলি, না বলতে শিখো। যদি ভুল করেও থাকো কোথাও গিয়ে, জাস্ট ফিরে আসো। সময় গেলে আর সময় পাবে না, হয়তো টাকা চলে গেছে গেছে, যিনি তোমার সাথে প্রতারণা করেছেন, যার কথা শুনেছো, যেখানে তুমি ভুল করেছো, তুমি জাস্ট বের হয়ে আসো। এই যে বের হতে না পারাটাও একটা অযোগ্যতা। ভুল মানুষ করতেই পারে, কিন্তু বের হতে না পারাটা, যে আমি ভুল করেছি, এটা ফিল করাটাও একটা যোগ্যতা। যদি তুমি বুঝতে পারো, তুমি বের হয়ে নতুনভাবে শুরু করো। আমি আমি জাস্ট একটা কথা বলবো, ক্লাস বোঝার জন্য ওই টিচারের বেশ কিছু ক্লাস দেখবে। যেমন আমার অনেক ডেমো ক্লাস আছে, তুমি চাইলে ইউটিউবে আমার অনেক ডেমো ক্লাস দেখতে পারো। ইংলিশ আছে, বাউবি আছে, বাংলা দ্বিতীয় পত্র আছে, বিজ্ঞান আছে, গণিত আছে, হিউজ জ্যামিতির ক্লাস আছে আমার। তুমি দেখো, যেই তুমি জীবনে কোনো দিন জ্যামিতি করো নাই, আমার একটা ক্লাস দেখার পরে দেখো তুমি বোঝো কিনা, ইভেন নিজে কয়েকটা করতে পারো কিনা। যদি দেখো হ্যাঁ আমার কথা বুঝো, তাহলে আমি তোমার জন্য পারফেক্ট। যদি অন্য টিচারের কথা বুঝো, উনি তোমার জন্য পারফেক্ট। যদি মনে করো ভুল করে কোর্সে ভর্তি হওয়ার পরে ভুল করেছো, জাস্ট ফিরে আসো। সবাইকে জীবনে অবিশ্বাস করলে তো হবে না, কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। জীবনে কখনো উত্থান হবে, কখনো পতন হবে, এটাই জীবন, এটাই নিয়ম। কিন্তু তুমি একটু সচেতন থাকলে, বেশ কিছু কমেন্ট পড়লে, সত্য মিথ্যা না বাবা বোঝা যায়। একটা মানুষের কথা, একজন মানুষের অ্যাটিটিউড, ইভেন উনি কি বলতে চান, কমেন্ট, ওনার ক্লাস, তুমি যুক্তি দিয়ে বিচার করবা, নিশ্চয়ই ভালো কিছু করবা। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো কিছু অপেক্ষা করছে, এখনও অনেক সময় আছে, চাইলেই শুরু করা যায় নতুনভাবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।